ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাজেট 2026। আসবো অর্থনীতিবিদ অরিজিতা দত্তর কাছে। আয়ের সংস্থান কি দেখতে পেলেন কিছু? অর্থমন্ত্রী কি করতে পারতেন, কি করলেন না বলে আপনার মূল্যায়ন? প্রথমেই বলেছি যে আয়ের সংস্থানটা সত্যি করতে পারেননি। তার একটা কারণ যে আমাদের তো আনএমপ্লয়মেন্ট জায়গাটা, বেরোজগারি জায়গাটা তো রয়েছে, তবে বিশেষ করে রয়েছে মহিলাদের মধ্যে, কারণ তারা সেটা পার্টিসিপেটই করছেন না লেবার মার্কেটে। আর নতুন করে যে জায়গাটা খুব উঠে আসছে সেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড বা ব্যবসার দিকটা। সেইখানে এই যে এমএসএমইর চ্যাম্পিয়ন সৃষ্টি করবেন বলে বললেন ম্যাডাম, এখানে আমার প্রশ্ন, এটা তো নতুন নয়, এটা তো গত 10 বছর ধরেই শুনছি। এই একজন চ্যাম্পিয়ন বা 10 জন চ্যাম্পিয়ন করাটা কিন্তু এমএসএমইর লক্ষ্য হতে পারে না। এমএসএমইটা তো স্মল মিডিয়াম মাইক্রো এন্টারপ্রাইজ, এবং আমি এমন একটা রাজ্যে বাস করি যেখানে মহিলা চালিত এমএসএমইর সংখ্যা সব থেকে বেশি সারা ভারতবর্ষে, 80 লক্ষের ওপরে। কিন্তু তারা কি ইনকাম জেনারেট করতে পারছে সেটা যদি দেখেন তাহলে আমরা অনেক পিছিয়ে আছি। আমি নিজে কাজ করি বলে আপনাকে বলতে পারছি যে তারা যখন ঋণের জন্য যাচ্ছেন তখন সেখানে কিন্তু সেই জায়গাটায় অতটা সুবিধে পাচ্ছেন না। অর্থাৎ আমার কিন্তু লক্ষ্যটা 4 জন চ্যাম্পিয়ন তৈরি করা হতে পারে না। আমার লক্ষ্যটা বিশেষ করে এমএসএমইর ক্ষেত্রে হওয়া উচিত সেটা কতটা ইনক্লুসিভ হতে পারে, কতটা আমি সবাইকে নিয়ে চলতে পারি। আমরা তো এই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘোষিত নীতি হচ্ছে ইনক্লুসিভনেস। 3টে কর্তব্যের মধ্যে আজকেও সীতারামনজি বলেছেন যে আমার দ্বিতীয় কর্তব্য হচ্ছে ইনক্লুসিভনেস। তাহলে সেইটা কেন আমি দেখতে পাবো না, এই জায়গাটায় আমার প্রশ্ন থাকবে। আর একটা কথা, যে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট ইকোনমিক সার্ভেতে খুব ক্লিয়ারলি একটা পার্টের জন্য দোষ চাপিয়েছেন রাজ্য সরকারগুলির ফিনান্স নিয়ে। তারা বলেছেন যে রাজ্য সরকারের যে ঋণ প্রবণতা সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে, এবং সেটা দেখতে গেলে শুধু পশ্চিমবঙ্গ না, কিন্তু সে তার মধ্যে অনেক বিজেপি শাসিত রাজ্যও আছে। এবং আমার আগের অর্থনীতির প্রবক্তা বলছিলেন যে আমরা কেন একটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কথা বললেন না। এই জায়গাটা একটু দ্বিমত পোষণ করব। এটা বলবো যে এখানে কিন্তু ইস্যুটা ডিবিটি নয়, ইস্যুটা হচ্ছে যে আমার একটা কন্ডিশন থাকবে যে এইটার জন্যে এই টাকাটা পাবে। কিন্তু এটা যদি হয় সমস্ত মহিলারা, তার বাড়ির আয় 10 লক্ষ টাকা, সেও যদি একটা ডিবিটি পেয়ে যায়, তাহলে তো আমরা ওই ডিস্ট্রিবিউশনের যেটা নিয়ে এত কথা বলছি সেটা তো আমরা হারিয়ে ফেলবো লজিকটা। তাহলে আমার প্রথম যে জায়গাটায় আমার আশা ছিল যে এমএসএমই সেক্টরটাকে আরো অনেক বেশি স্ট্রেংথেন করা, একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে তাদের জন্য স্কিলিং করা, তাদের জন্য শুধু স্কিল না, আমাদের যত আর্টিসানস আছেন, মনে করছেন যে মানে রোজগারের জায়গাটা তৈরি করা। আমি একটুখানি শেষ করি। যারা স্কিলিং আছে, স্কিল কিন্তু আর্টিসানদের কোনো অভাব নেই, তারা কিন্তু দারুণ কাজ করেন, কিন্তু যে জায়গাটায় অভাব সেটা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি নেই, তাদের মার্কেটিং ক্যাপাসিটি নেই। এইগুলো কেন আমাদের বাজেটে পাবো না আমরা? বেশ, আমি আসবো অজিতাভ রায়চৌধুরীর কাছে। অজিতাভ, আমরা একটা দেখলাম যে এখানে যা যা অ্যানাউন্সমেন্ট আছে, অনেক তো অ্যানাউন্সমেন্ট থাকে বাজেট প্রস্তাব জুড়ে। তার মধ্যে 3টে আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়, নারকেলের বীজ নিয়ে চিন্তাভাবনা রয়েছে, কাজুর বিপণন নিয়ে চিন্তাভাবনা রয়েছে, বিগ ক্যাট সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা নিয়েও চিন্তা ভাবনা রয়েছে। আপনার কি মনে হয় মানে এগুলো মানে আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় বর্তমানে যে জায়গায় পৌঁছে গিয়েছে চিকিৎসা শাস্ত্র, সেখানে আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় কতটা হেল্প করবে আমাদের সার্বিকভাবে ইকোনমি এবং আমাদের সামাজিক দিক থেকেও, এবং তার পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে আমাদের মানে প্রান্তিক এবং সাধারণ মধ্যবিত্তের উন্নয়নে কিছু না করলেও পুঁজিপতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এমনটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি এবং কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞ। আপনার কি মনে হয় যে
অন্তত দেশের অর্থনীতির উন্নয়নে আর কি করতে পারতেন তিনি, যেটা তিনি করেননি, এবং দুই, এই ধরনের কিছু কাজ এই বিগ ক্যাট সামিট বা করলে সেটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন বা পরিবেশের উন্নয়ন বা সেখানে কত বড় একটা মানে ইম্প্যাক্ট পড়বে বলে আপনি মনে করেন? না, যেটা বলার সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে উনি কি করতে পারতেন। একটা বিরাট সমস্যার জায়গাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আজকে তো আমি এই বিশ্বায়নের যুগে এই যেটা কেউ কেউ বলছেন আর কি, যে আমাদের এত বড়, আমরা এত বড় দেশ, এত লোক, আমরা তো আর ছোট ছোট দেশের মতো নই, তাহলে আমরা তো আমাদের উপর নির্ভর করেই এগিয়ে যেতে পারতাম। আত্মনির্ভরতা মানে এই নয় যে আমি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, পারবো না। তেল বাইরে থেকে কিনতে হয়, সার বাইরে থেকে কিনতে হয়, ওষুধের ইনগ্রেডিয়েন্ট বাইরে থেকে কিনতে হয়, ইলেকট্রনিক ইকুইপমেন্টের পার্টস কম্পোনেন্ট বাইরে থেকে কিনতে হয়, মানে সূর্যমুখী তেল বাইরে থেকে আমদানি করতে হয়। এগুলো কোথা থেকে হবে? আমদানি তো করতে হবে। অতএব আমি খালি ডোমেস্টিক মার্কেটের উপর ভরসা করে চলতে পারবো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে তো একটা আয়ের ব্যবস্থা করতে হবে, এবং এমন একটা আয় যেটাকে আমি বলতে পারি যে মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এটাকে ডিসেন্ট জব বলে, একটা চাকরি যার অন্তত একটা নিশ্চয়তা থাকবে, তার একটা আমি রিটায়ারমেন্টের পরে কিছু ইনকাম পাবো ইত্যাদি। অর্থাৎ আমাদের এই যে ইনফর্মাল সেক্টর, অর্থাৎ আমাদের যে একটা যেটাকে বলতে পারি আনঅর্গানাইজড, অসংগঠিত ক্ষেত্র, এইখানে এইসব জিনিস খাটে না। অর্থাৎ এইখানে লোকগুলো যারা যারা কাজ করেন তারা অনেকাংশেই আমাদের উন্নত দেশের নিরিখে তারা প্রায় অর্ধেক মানে বেকার এরকমভাবে ধরা যেতে পারে। সেগুলো এখানে আমরা এইভাবে ধরি। তো আমার যেটা মনে হয় যে জায়গাটা আমরা রিয়েলি এখন সংকটে পড়েছি সেটা হচ্ছে যে যেগুলোতে কাজের সৃষ্টি হয় সেগুলো যাতে আমাদের বজায় থাকে। তার মধ্যে একটা হচ্ছে টেক্সটাইলস, অর্থাৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ বস্ত্রশিল্পর সাথে রিলেটেড যা কিছু আছে, চামড়া, যেগুলোতে অনেক চাকরির সৃষ্টি হচ্ছে, আর MSME, যেটা সোজা কথায় ছোট ছোট কোম্পানি যারা কন্ট্রাক্টে কাজ করে, নানা ধরনের কন্ট্রাক্ট, ইলেকট্রনিক্স গুডের ক্ষেত্রে হতে পারে, গাড়ির ক্ষেত্রে হতে পারে, ওষুধের ক্ষেত্রে হতে পারে, প্রসাধনী দ্রব্যের ক্ষেত্রে হতে পারে। এই সংখ্যাটা প্রচুর। এখন একটা জিনিস আমি যেটা দেখেছি বা বলতে চাই, আমি তোমার ওই আয়ুর্বেদের কথাটা লাস্টে আসছি। সোজা কথা, এইখানে একটা কথা উনি বলেছেন যে আমরাও আমাদের সার্ভেতে দেখেছি, আমরা তো বলে যাচ্ছি, কথাটা বহুদিন ধরে বলা যায় যে এই যে ছোট ছোট কারখানাগুলো আছে, যদি কন্ট্রাক্টে কাজ করে তার চিন্তা করতে হচ্ছে না, কারণ সে একটা বড় কোম্পানির সাথে যুক্ত। বাকি যারা আছেন, অনেকেই আছেন সেলফ হেল্প গ্রুপ বা ছোট ছোট, যাদের মার্কেটিং প্রবলেম, টাকা পয়সার সংস্থানের সমস্যা, ফিনান্সিং হয় না, এগুলো তো নতুন কথা নয়। আসল সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই যে MSME বা স্বরোজগার প্রকল্পে নিযুক্ত এই যারা আছেন তারা জানেনই না কোথায় পেতে হয়, কিভাবে পেতে হয়, কি করতে হয়। অর্থাৎ এটা সার্বিক ইনফরমেশন বা সার্বিকভাবে সাহায্য করার যেটা একটা কথা কর্তব্যে উনি বলেছেন, এই ধরনের ইনফরমেশন যাতে পায় সেই ব্যবস্থা করার এবার চেষ্টা হবে। যদি হয় আমি সর্বান্তকরণে সমর্থন করি। অবশ্যই। খালি টাকা পয়সা পাচ্ছে না অতএব সৃষ্টি করতে হবে, মার্কেটিং সৃষ্টি করতে হবে, তো বলে আসছি 15 বছর ধরে, ওরকম ভাবে তো হয় না। আসলটা হচ্ছে ইনফরমেশন, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক। আপনার এই মূল্যায়ন নিয়ে কি বক্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র শুনবো। আসবো জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে, করা যেতে পারে, কিভাবে উন্নত করা যেতে পারে, বা চর্মশিল্পে, এগুলো নতুন কিছু কথা তো আমি দেখতে পেলাম না, এই পুরনো কথা। অর্থাৎ আসল কথাটা হচ্ছে বড় বাজার হলেই হবে না, চাকরিটা চাই, লোকের হাতে আয়টা চাই। এই আয় যদি না বাড়াতে পারি তাহলে সঞ্চয় বাড়বে না, উন্নয়নের হার কমবে, সব রকম জিনিসই সমস্যা হবে। এবং সেইগুলো করার জন্য কোনো কাজ এখনো পর্যন্ত ইন্টার্নশিপ চালু করলেই হবে না, তা দেখতে পাননি অর্থনীতিবিদ। জ্যোতি কি বলবেন? এখনো পর্যন্ত দেখুন, মানে আমি এখানে তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্ররা একমাত্র কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, বাকিরা তো অর্থনীতিবিদরা বলছেন। তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত এমন কিছু দেখা যায়নি যে যে ঠিক আছে সাধারণ মানুষ পায়নি, দেশের অর্থনীতি ফাটাফাটি হয়ে গেল, বা দেশের আয়ের একটা সংস্থান দেখতে পাওয়া গেল, বা এই সাধারণ মানুষদের যে উৎসাহিত করা হবে যাতে তারা ব্যবসা করে তারা বড় হয়,
তাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার বন্দোবস্তটুকুও নেই। এমএসএমই সেক্টরের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, নতুন কিছু বলা হয়নি। তাহলে কি বলবেন এই বাজেটকে? না, বিষয়টা হচ্ছে যে দেখুন, অনেকগুলো কথা উঠে আসলো, 3-4 জন বলার পরে তারপরে আমার কাছে আসলো। দাদা বললেন, আমাদের আশিস দা, যে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। রাজ্যকে যেমনভাবে বঞ্চনা করা হয়, মানে ওনার ন্যারেটিভে একটা জিনিস স্পষ্ট, যেটা হচ্ছে যে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। আমি আপনাকে একটা তথ্য দিই, শুধুমাত্র এই যে মনরেগা নিয়ে এত কথা হয়, ইউপিএর সময় 10 বছরে দেওয়া হয়েছিল 14,000 কোটি টাকা। এবার কোটি টাকা বললে আবার অনেকে মাথার উপর দিয়ে যাবে, বলে এত কোটি টাকা আমার পকেটে ঢুকছে না। তারপরে বলছি 14,000 কোটি টাকা। আর আমাদের গভর্নমেন্ট, মানে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে 54,000 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে। চন্দনদা বলবে যে না, ইনফ্লেশন একটা ফ্যাক্টর। ইনফ্লেশন কতটা ফ্যাক্টর? 14,000 থেকে 54,000। দ্বিতীয় হচ্ছে, আপনি এই যে 14 ফিনান্স কমিশনের যে রেকমেন্ডেশন যদি দেখেন, দিদি আরও ভালো বলতে পারবেন ম্যাডাম, যে আগে 31% দেওয়া হতো ট্যাক্স ডেভলিউশন, এখন সেটা 41% দেওয়া হয়। আমাদের আমাদের সরকার, এখানকার পশ্চিমবঙ্গ সরকার, তারা টোটাল ট্যাক্স ডেভলিউশন প্লাস গ্রান্টেড এইড 1.4 লাখ crore। না, টোটালটাই বলছি, টোটালটা হচ্ছে 2,09,000 কোটি টাকা দিয়েছিল হচ্ছে ইউপিএ। আর যেটা আমাদের সরকার আসার পরে টোটাল পেয়েছে রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার, যে 8,27,000 কোটি টাকা, প্রায় 4 গুণ যদি আমি ভুল না করি। এই যে লক্ষ্মীর ভান্ডার দেখছেন না, টোটাল লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প, প্রথমত যে ট্যাক্স ডেভলিউশনটাকে বাড়ানোর ফলে এবং এই গ্রান্ট ইনটেড বিভিন্ন সেক্টরে বাড়ানোর ফলে, এইটা যদি না বাড়াতো, আপনার লক্ষ্মীর ভান্ডারে শুধুমাত্র খরচা হয় প্রায় 47,000 কোটি টাকা, আমি যদি ভুল না করি। এই টাকাটা দেওয়াটা পসিবল হতো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের, আমি তো মোদী সরকারকে এই জন্যই ধন্যবাদ জ্ঞাপন করব যে আলটিমেটলি লাভটা কিন্তু বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ পাচ্ছেন। হতে পারে ট্যাক্স ডেভলিউশনের মানে বুঝবেন না, কিন্তু মানেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে টাকার পরিমাণটা বাড়িয়েছে এবং সেটা ট্রিকেল ডাউন এফেক্টে মানুষের কাছে পৌঁছেছে। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করে 41% দিচ্ছে, এটা তো আগের থেকেই দিচ্ছে। না, আগের থেকে নয়, এবার হয়তো সেই অ্যামাউন্টটা আরেকটু বাড়লো, সেটা বলেছে 1.4 লাখ crore বরাদ্দ করেছেন এবারের বাজেটে। আমি এখনো পর্যন্ত পেয়েছি। আমার এটা তো ফ্যাক্টর। আজকের যে বাজেট নিয়ে যে প্রশ্নটা করলাম, যেটা ক্যাটেগরিক্যালি সব ইকোনমিস্টরা বলছেন যে প্রান্তিক মানুষের জন্য কিছু নেই, প্রান্তিক মানুষের জন্য কিছু নেই, পুঁজিপতিদের জন্য আছে, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য কিছু নেই, মানে সুনির্দিষ্টভাবে যে এটা করলে বাড়বে। আপনি বলুন তো, তিনটি আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় নিয়ে যে মানে ওই আয়ুষ কোর্স নিয়ে যেগুলো আমরা দেখলাম, সেটাকে ইনক্লুড করা হয়েছে, ন্যাশনাল ইকোনমিক পলিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কাজুর বিপণন নিয়ে যতক্ষণ বক্তব্য রেখেছেন, এই কাজুর বিপণন নিয়ে অবশ্যই তাদের একটা শ্রেণীর কৃষকরা যারা কাজু চাষের সঙ্গে যুক্ত, তাদের উপকার হবে, কিন্তু বড় লেভেলে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মতো 12 লক্ষ কোটি টাকা খরচ করার কথা বলা হচ্ছে। সেই 12 লক্ষ কোটি টাকা এর আগের বছরের থেকে 9% বেড়েছে, আগের বছরও বলা হয়েছিল। কোন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আপনি দেখছেন বলুন, আমাদের রাজ্যে কোথায় দেখছেন? দেখুন, আমি একটা কথা একটু বলবো, আপনার কাছেই আসছি, আপনাকেই জিজ্ঞাসা করছি। ওই যে ডেভলিউশন যেটা বললেন না, মনে করতে হবে কতগুলো কোশ্চেন আছে। ডেভলিউশন নিয়ে যেটা বললেন, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি, সেটা হচ্ছে প্রাপ্য অ্যাজ পার দ্য ফর্মুলা। আমি তো সেটাই আমি বলি যে কেন আমরা বেশি পাচ্ছি, আমরা কেন বেশি পাচ্ছি, আমাদের জনসংখ্যা বেশি। এক্স্যাক্টলি। এবার এই ভাষাটা আমি নিজে আমি বলছি আপনাকে, আমি আপনাকে একটু অস্বস্তিতে পড়লাম। অস্বস্তিতে অবভিয়াসলি পড়বে, রাজ্য সরকারের পড়া উচিত। আমি জানি না আপনি কেন পড়ছেন, যাই হোক না, কারণ আমি কোন সরকারের কোন কারণে বলছি না। আমি বলিনি কিন্তু আপনাকে, আমি রাজ্য সরকার ট্যাগিং করি না, আমার এই অভ্যাসটা নেই যে আপনাকে দিলেন তো তার উত্তর দিলাম, ট্যাগিং করে দেব। এই অন্তপক্ষে আমি এই সংস্কারটা আমার ভিতরে নেই। ঘটনা হচ্ছে 31 থেকে 41% একটা বেড়েছে, এটা তো ফ্যাক্ট যে রাজ্য সরকারগুলোকে ওভারঅল একটা টাকার পরিমাণের বৃদ্ধি পেয়েছে 31 থেকে 41। এবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পপুলেশন অনুযায়ী বা বিভিন্ন প্যারামিটার্স অনুযায়ী, সেখানেও কিন্তু আমাদের রাজ্য সরকার যে পার্সেন্টেজ পেত, সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়েছে। দুটো প্যারামিটার্সে বৃদ্ধি হয়েছে, একটা হচ্ছে 31 থেকে 41, মানে ওভারঅল, মানে ধরুন 100 টাকা যদি হয়, তার মধ্যে 41 রাজ্যগুলোকে দেওয়া হচ্ছে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের যে পোরশনটা, এই প্যারামিটারসটাও করছি না জ্যোতিবাবু। আমি বলছি যে এটা
সরকার, রাজ্য সরকার হিসেবে এটা প্রাপ্য, সেটা মধ্যপ্রদেশের প্রাপ্য, সেটা Definitely, উত্তরপ্রদেশের প্রাপ্য, আমি definitely, সেটাই আমি বলছি, বলছি। হ্যাঁ, এটা তো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওভারঅল। আমার বলার জায়গাটা সেখানেই। একদম আপনি ঠিক বলছেন যে মধ্যপ্রদেশ পেয়েছে, মহারাষ্ট্র পেয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট সবথেকে পেয়েছে, বেশি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ পেয়েছে। কিন্তু এই যে ওভারঅল একটা ইনফ্রাস্ট, মানে একটা স্ট্রাকচারাল তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, তার তো লাভ পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমার এতটুকুই বলার ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যদি ওভারঅল ডেভেলপমেন্ট দেখেন, এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইন্ডিয়াতে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা 14 সালের পর থেকে। আমি ফিগারগুলো বলছি না, আপনি যদি দেখেন আমাদের যে যদি এই কিছুদিন আগে Portfolio এই India- ডিসেম্বরের জানুয়ারিতে এখানে contradict করার শেয়ার জায়গা বাজার আছে। থেকে কত পরিমাণ বিনিয়োগ না, বেরিয়ে এটার গেছে। ডিবেট দেখুন, এটা আমি আপনি জ্যোতির একটা কথা একেবারে ঠিক যে এফডিআই তো আমরা এনেছিলাম, আমরা খুব ভালো করে জানি তার রেজলিউশনস গুলো কি ছিল, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যদি একটা জায়গায় এসে থেমে যাবে, গত 3 বছরে এফডিআই পিছন দিকে হাঁটছে কেন, ইনফ্যাক্ট উইথড্রল হচ্ছে, এখানেই সব থেকে বড় defect। এফডিআই উইথড্রল হচ্ছে না, হচ্ছে Absolutely, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। absolutely। আমি বলছি, তোমাকে আমি উত্তরটা বলছি দিয়ে দিচ্ছি সেটা। তো। আপনি বলুন না যে ইজ অফ ডুইং বিজনেসে অঙ্কুরদা, আপনি বলবেন যে দুটো শহরকে নিয়ে করা হয়, না, কিন্তু তারপরে ইজ অফ ডুইং বিজনেস আজকে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, যেটা ইউপিএর সময় দেখো র্যাঙ্কিং না, ছিল। গত আজকে 3 বছরে একটা টাইমে walking back। কংগ্রেসের সময়, আমি বলছি চন্দন তার উত্তর দেবে, কংগ্রেসের সময় সোনা ধার রাখতে হয়েছিল, এটা তো স্বীকার করার জায়গা নেই, এবং সোনা ধার রাখতে হয়েছিল, যেটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আপনি দেখুন না, আমাদের যে রিজার্ভ, ফরেক্স রিজার্ভ, সেটা কত, প্রায় 741 বিলিয়ন, যেটা কিন্তু রেকর্ড হাই। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা কি করে হলো? আপনি বলুন যে প্রথমে মোদী সরকার আসার পরে, আমি কোশ্চেন করতে চাই, গরিব সাধারণ মানুষের কাছে কেন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না? কেন জনধন যোজনার অ্যাকাউন্টের মাধ্যমে প্রান্তিক মানুষের, তাদের যে যাদেরকে এই 60-70 বছর ধরে অর্থনৈতিক বঞ্চিত করা সমীক্ষাও হয়েছিল, কিন্তু এই বলছে যে জনধন ইনক্লুশন যোজনা দিয়ে তেমন কিছু হয়নি। এটা আমার কথা না, অর্থনৈতিক সমীক্ষা বলেছে যে জনধন যোজনা দিয়ে সাধারণ মানুষের যে বিরাট কিছু না, উন্নতি অঙ্কুর, আমি সেটা হয়নি। না, না। আমরা জ্যোতির কাছে আবারও ফিরে আসবো।